নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো সন্ধি করো। ব্রিজ যুক্ত তি সমান হচ্ছে বৃষ্টি, অপ যুক্ত ইক্ষা সমান অপেক্ষা, গো যুক্ত এসোনা সমান গবেষণা, পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা, আবি যুক্ত কার সমান আবিষ্কার, কিম যুক্ত তু সমান কিন্তু। 2 নম্বর আছে দেখো সন্ধি বিচ্ছেদ করো। নিরুদ্দেশ থেকে হবে নি যুক্ত উদ্দেশ, বিয়োগ থেকে হবে বি যুক্ত ইয়োগ হবে, ঠিক আছে। উত্তাপ থেকে হবে উৎ যুক্ত তাপ, নির্জন থেকে হবে নি যুক্ত জন, যুগান্ত থেকে হবে যুগ যুক্ত অন্ত। 3 নম্বর আছে দেখো নিচের শব্দগুলিতে ব্যবহৃত নর্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। অ দিয়ে হবে, এটা অচেনা হবে, ঠিক আছে, এটা অচেনা হবে। অচল, অকেজো, অকর্মা, অখাদ্য, অমানুষ। নি থেকে নিখুঁত দেওয়া আছে, আর নতুন করে তৈরি শব্দ হবে নিষ্ঠুর, নিমেষ, নিখোঁজ, নিথর, নিখুঁত। এরপর আছে দেখো বি দিয়ে বিকল, বিরোধ, বিকার, বিরূপ আর বিপরীত। নি দিয়ে আছে নিষ্পাপ, নির্মল, নিষ্কাম, নির্বোধ, নিশ্চুপ। বে দিয়ে আছে বেদম, বেগম, বেনিয়ম, বেআক্কেল এবং বেমালুম। 4 নম্বর আছে দেখো নর্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দ এই গল্পে কম নেই। এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেওয়া হলো, প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও 5টি করে শব্দ লিখতে হবে তোমাকে। যেমন পয়রা ফোলা আছে, নতুন শব্দ তৈরি করতে বলেছে প্রকাশ, প্রলেপ, প্রজাতি, প্রলয় এবং প্রবোধ। আ দেওয়া হবে আবহ, আবরণ, আহার, আগমন, আলোচনা। বি দেওয়া হবে বিজিত, বিকাশ, বিজয়, বিক্ষোভ এবং বিচিত্র। প্রাক দেওয়া হবে প্রাগৈতিহাসিক আছে এখানে, প্রাককাল, প্রাক কথা, প্রাক্তন, প্রাবেগ। সম দেওয়া হবে সংস্কার, সম্বোধন, সম্ভার, সম্বল এবং সম্পাদক। অধি দেওয়া হবে অধিবাস, অধিকার, অধিক, অধিবাসী এবং অধিবেশন। 5 নম্বর প্রশ্ন আছে দেখো অসীমা বলল না তা নয়, এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন। কার আর আমি তো মেঘের ব্যবসাদার নই। উদ্ধৃতাংশটি ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি। এই ওয়ালা এবং তার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত 5টি করে নতুন শব্দ বানাও। তো দেখো ওয়ালা দেওয়া হবে ফলওয়ালা, গানওয়ালা, বাড়িওয়ালা, সবজিওয়ালা এবং দুধওয়ালা। আর দার দেওয়া হবে দোকানদার, আড়তদার, পাওনাদার, দানাদার, হাবিলদার। 6 নম্বর প্রশ্নে আছে এই গল্পটিতে অজস্র শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে, কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের খোপগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও। একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হলো। দেখো দ্বিরুক্তি, এটা অর্থে উড়িয়ে উড়িয়ে, কোথাও কোথাও নিজে নিজে, মাঝে মাঝে, একটু একটু, ঠিক আছে। ঈষৎ অর্থে সাদৃশ্য অর্থে আর কি, মেঘ মেঘ, পায়ে পায়ে, কিছু কিছু এবং খোঁজাখুঁজি। প্রকৃত শব্দ যুক্ত বিকৃত শব্দে, যেমন হই হই, চেঁচামেচি, বোমা টোমা আর হইচই। সমার্থক শব্দ যুগ্ম আত্মীয় স্বজন, খাল বিল, আত্মীয় স্বজন, গাছপালা এবং জীবজন্তু। বিপরীতার্থক শব্দ যুগ্ম যোগ বিয়োগ, যোগ বিয়োগ কমে বাড়ে, এদিক ওদিক। ধনাত্মক বা অনুকরণাত্মক হা হা, ঝকঝক, টলটলে, ঠিকঠাক, খোঁড়াখুড়ি। 7 নম্বর আছে দেখো সমার্থক শব্দ লেখো। জব্দ থেকে হবে অপদস্থ, নিরুদ্দেশ থেকে হবে নিখোঁজ, কারবার থেকে হবে ব্যবসা, লুপ্ত থেকে হবে বিলীন, নিখুঁত থেকে নিটোল, কৃত্রিম থেকে নকল, ধ্বংস থেকে বিনাশ, শ্রদ্ধা থেকে সম্মান, অনুগ্রহ থেকে দয়া, আর স্থির থেকে নিশ্চল বা অচল। 8 নম্বর আছে নিচে শব্দগুলির দুটি করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্য লেখো। দেখো কাণ্ড তো হবে গাছের গোড়া, মূল। মেহগনি গাছের কাণ্ড খুব শক্ত হয়। আর একটা কাণ্ড হচ্ছে ঘটনা, তারপর ঘটলো এক অদ্ভুত কাণ্ড। এরপর হচ্ছে বল, খেলার বল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আর একটা হচ্ছে শক্তি, ঠিক মতো না খেলে শরীরের বল কমে যাবে। এরপর হচ্ছে যোগ, ব্যায়াম বিশেষ, রোজ সকালে যোগ অভ্যাস করলে মনোসংযোগ বাড়ে। আর একটা হচ্ছে যুক্ত, আমিও তাদের দলে যোগ দিলাম। এরপর আছে আলাপ, কথাবার্তা,
বাবার সাথে বন্ধুদের আলাপ করিয়ে দিলাম। আর একটা আছে সুর ভাজা। মিমি গান শুরুর আগে সুরের আলাপ করে নেয়। এরপর আছে ব্যাপার, ব্যবসা। গণেশ চাল ডালের ব্যাপারী। আর একটা হচ্ছে বিষয়, সামান্য ব্যাপারে মারামারি করা ঠিক নয়। এরপর হচ্ছে অঙ্ক, গণিত। রাতুল অঙ্কে কাঁচা। এরপর হচ্ছে কোল, মাতৃ অঙ্কে শিশুটি শান্তিতে ঘুমিয়ে আছে। এরপর হচ্ছে পর, নিজে নয়। পরের কাছে গোপন কথা বলতে নেই। পরিধান করা, তাড়াতাড়ি সবুজ জামাটা পরো। ধার, ঋণ। ধার করা অভ্যাস মোটেও ভালো নয়। এরপর হচ্ছে কিনারা, ছাদের ধারে যাওয়া উচিত নয়। এরপর আছে চেয়ে, চাওয়া। বাকি চেয়ে লজ্জা দেবেন না। আর একটা চেয়ে অর্থ হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। অনেক আকাশের দিকে চেয়ে রইল। এরপর আছে জন, মজুর। জন খেটে স্বল্প পারিশ্রমিক মেলে। আর একটা জন মানে হচ্ছে লোক, কতজন এসেছে শুনে নেওয়া দরকার। 9 নম্বর আছে সমচ্চারিত্র বা প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো। চাপা থেকে হবে পৃষ্ঠ, গাড়ি চাপা পড়ে মানুষটি আহত হয়েছে। আর একটা চাপা হবে ফুল বিশেষ, চাপা ফুল আমার প্রিয়। যোগ থেকে হবে যুক্ত, তাদের সাথে আমিও পিকনিকে যোগ দিলাম। আর একটা হচ্ছে যুগ, 12 বছর। অনেক যুগ পার করে মানুষ আরো উন্নত হয়েছে। লক্ষ্য, গণিতের হিসাব, লক্ষ টাকার হিসেবে ভুল যেন না হয়। আর একটা লক্ষ্য মানে হচ্ছে নিশানা, লক্ষ্য ঠিক রাখলে সাফল্য আসবেই। দেশ, নিজের বাসভূমি, আমি আমার দেশকে ভালোবাসি। আর একটা হচ্ছে দেশ মানে ঈর্ষা হিসেবে, হিংসা দেশ ত্যাগ করো। এরপর আছে দেখো চুরি, চৌর্যবৃত্তি। চুরি করা দণ্ডনীয় অপরাধ। আর একটা চুরি হচ্ছে অলংকার, মেয়েরা হাতে চুরি পরে। এরপর আছে কাটা, ছেদন করা, গাছ কাটা উচিত নয়। আর একটা কাটা হচ্ছে কণ্টক, গোলাপ গাছে কাটা থাকে। 10 নাম্বার আছে স্থূলাক্ষর পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। আমেরিকার হার্ভার্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। এটা সেতে দাগ আছে, আর সে হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলেও বেশ ভালোই জানে। এখানে ভূগোল হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। এরপর আছে দেখো 10-3 প্রশ্ন। তার মধ্যে 80,000 কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে। এখানে সমুদ্র থেকে হবে অপাদান কারকের থেকে বিভক্তি। সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চির বেশি বরফ জমে। এটা অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় বেড়াচ্ছেন। রকেটে হচ্ছে করণ কারকে এ বিভক্তি। 11 দাগে আছে দেখো 1-2 বাক্যে উত্তর দাও। মেঘ চোরার মতো তোমার পড়া একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম লেখো। মেঘ চোরার মতো আমার পড়া 2টি কল্পবিজ্ঞানের নাম হলো পাগলা গণেশ এবং বঙ্কুবাবুর বন্ধু। নেক্সট প্রশ্ন, এই গল্পে কজন চরিত্র, তাদের নাম কি? উত্তর হবে এই গল্পে মোট 3জন চরিত্র, বৃষ্টি, বিজ্ঞানী পুরন্দর চৌধুরী, বিজ্ঞানী কার্পাভ ও তার মেয়ে অসীমা। নেক্সট প্রশ্ন, মেঘচোর কাকে বলা হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে মেঘচোর বলা হয়েছে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে। নেক্সট প্রশ্ন, পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী একজন বৃষ্টি বিজ্ঞানী। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। পুরন্দর চৌধুরীর বয়স 50-এর কাছাকাছি, মুখখানা ফর্সা ও একেবারে গোল, তার চোখের মণি দুটো নীল। নেক্সট প্রশ্ন, অসীমা সম্বন্ধে 2-1টি বাক্য লেখো। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে অসীমার আসল পরিচয়, সে বিজ্ঞানী কার্পভের মেয়ে। অসীমার বয়স 27, সে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করে। নেক্সট প্রশ্ন, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন। সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে এনে তিনি এই বৃষ্টিপাত ঘটিয়েছেন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে এনে সাহারা মরুভূমিতে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছে। তাই রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী যখন জানতে পারেন অসীমা আসলে তার ভাইজি নয়, সে কার্পভের মেয়ে আর কম্পিউটার প্রোগ্রামিং
এর কৌশলে তাদের রকেটটা পৃথিবী অনেক উপরে নিয়ে আসা হয়েছে। সুতরাং পুরন্দর চৌধুরী আর লেক শ্রেভারের জল শুকিয়ে সাইবেরিয়া পাঠানো হবে না। এই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত বুদ্ধি ভেবে পুরন্দরের মুখ হাঁ হয়ে গেল। নেক্সট প্রশ্ন, জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবহাওয়ার বিষয়ে আলোচনা সভায় এসে কার্পভ নামে এক বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দিলে পুরন্দর উত্তেজিত হয়ে জ্ঞান হারান। জ্ঞান ফিরে চোখ মেলে দেখলেন তার মাথার কাছে এক সুন্দরী মেয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হন। নেক্সট প্রশ্ন, দিগ্বিজয়ী কে ছিলেন? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে দিগ্বিজয়ী ছিলেন পুরন্দর চৌধুরীর নিরুদ্দেশ হয়ে যাওয়া ভাই। এরপরে প্রশ্ন, গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি কোথায় ছিল? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের ঘটনাগুলি যখন ঘটেছে তখন চরিত্রগুলি রকেটে করে আকাশে উঠছিল। নেক্সট প্রশ্ন, ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে আলাস্কায় এস্কিমোদের ইগলুর বদলে বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি দেখা যাচ্ছিল। কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে যদিও অসীমা আগে এই অঞ্চলে কখনো আসেনি, তবু আলাস্কার বহু দূরে অবস্থিত মাউন্ট চেম্বারলিন পাহাড় ও লেক শ্রেভারের পরিচয় সে জানতো। তাই বলা হয়েছে অসীমা ইতিহাসের ছাত্রী হয়েও ভূগোলও ভালোই জানতো। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়ার থেকে সাহারা মরুভূমিতে মেঘ নিয়ে এসেছিল। তুষার যুগ কাকে বলে? যে যুগে সারা পৃথিবী তুষারে আবৃত ছিল সেই সময়কে তুষার যুগ বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্প অনুযায়ী পৃথিবী থেকে সারা বছর ৯৫,০০০ কিউবিক মাইল জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায়। মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন? উত্তর হবে বেঁচে থাকার জন্য জল মানুষের কাছে অপরিহার্য উপাদান। বিভিন্নভাবে মানুষ জলের ব্যবহার করে ও প্রয়োজন মেটায়। শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি উদ্ভিদ সকলেরই বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। আর বর্তমানে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। আটলান্টিস কি? উত্তর হবে আটলান্টিস হলো একটি লুপ্ত সভ্যতা। আবার কিছু সমালোচকদের মতে এই সভ্যতা আসলে প্রাচীন গ্রিক লেখকদের জল্পনা কল্পনা। নেক্সট প্রশ্ন, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান আলাস্কার লেক শ্রেভারের তলায়। 11 থেকে 21 প্রশ্ন, সাইবেরিয়া কোথায়? সাইবেরিয়া রাশিয়ায় অবস্থিত। এরপরে প্রশ্ন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা সাধারণত নানা রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা ফেরি করে বেড়ায়। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে ঠিক তেমনই বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ইচ্ছা ছিল সে পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াবে। এ কারণে অসীমা ব্যঙ্গ করে পুরন্দর চৌধুরীকে ফেরিওয়ালা বলেছে। এরপরে প্রশ্ন, এলাই কি? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মার্কারির সাথে 11টি ধাতু মিলিয়ে তৈরি করেছিলেন এলাই। এরপরে প্রশ্ন, পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলেন? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে গোলকে উল্লেখিত ধাতু হলো পারদ বা মার্কারি। এরপরে প্রশ্ন, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দরের তৈরি গোলক এয়ারটাইট রাখতে হয় কারণ বাতাসে উপস্থিত জলকণার সংস্পর্শে আসলেই গোলকটি গরম হতে শুরু করে। নেক্সট প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। কে কাকে কখন বলেছে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে আলোচ্য উক্তিটি কার্পভের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীর উদ্দেশ্যে করেছে। পুরন্দর চৌধুরী নিজের তৈরি ধাতব বলের সাহায্যে লেক শ্রেভারে জল শুকিয়ে মেঘ তৈরি করতে চাইলে অসীমা রিভলভার বার করে তাকে বাধা দেয়, তারপর আলোচ্য উক্তিটি করে। অসীমার প্রকৃত পরিচয় কি? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে অসীমার প্রকৃত পরিচয় সে বিজ্ঞানী কার্পভের মেয়ে। পরের প্রশ্ন, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব কে কাকে কেন বলেছে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি অসীমা করেছে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর উদ্দেশ্যে। পুরন্দর রকেটের একটা অংশ খুলে
ফেলতে চাইছিল, তাই অসীমা আলো চুক্তিটি করেছে। পরের প্রশ্ন, অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটার বিষয়ে। এরপরে প্রশ্ন, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন এই কথা বলেছে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের একদম শেষ অংশে অসীমা পুরন্দর চৌধুরীর তৈরি ধাতব গোলকটি বায়ুমণ্ডলের বাইরে পাঠিয়ে অকেজো করার জন্য গোলকটিকে পুরন্দরের হাত থেকে নিয়ে রকেটের সকেটে ফেলে দেয় ও আলো চুক্তিটি করে। ভারত থেকে প্রশ্ন আছে, দেখো 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে, তার মেঘচুরি কৌশলটি সংক্ষেপে লেখো। দেখো উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে কারণ তিনি সাইবেরিয়া থেকে মেঘ উড়িয়ে এনে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত ঘটিয়েছেন। পুরন্দর চৌধুরী বৃষ্টি বিজ্ঞানী, তার তৈরি অভিনব ধাতব গোলক দ্বারা তিনি কোনো স্থানে জলকে বাষ্পে পরিণত করে মেঘের সৃষ্টি করেন। এভাবে অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে যে দেশে বৃষ্টি কম সেই দেশে বৃষ্টিপাত ঘটান। আলোচ্য গল্পে তিনি আলাস্কার লেক শ্রেভারের বরফ গলিয়ে 5 মিনিটের মধ্যে 95,000 কিউবিক মাইল আয়তনের বিরাট মেঘ সৃষ্টি করে সেটি পাঠাতে চেয়েছিলেন কার্পভের দেশে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। পঠিত গল্পটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে প্রধান চরিত্র পুরন্দর চৌধুরী একজন খ্যাতনামা বিজ্ঞানী। তিনি এমন এক ধাতব বল তৈরি করেছেন যার সাহায্যে পৃথিবীর কোনো বড় জলাশয়ের জল অল্প সময়ের মধ্যে শুকিয়ে বাষ্পে পরিণত করে তা দিয়ে মেঘ সৃষ্টি করা যায়। তার এই সৃষ্টি ভালো কাজে ব্যবহার করা যেত ঠিকই, কিন্তু মনের অহংবোধ তাকে বিপদে চালিত করেছিল। তিনি চেয়েছিলেন নিজের সৃষ্টির দ্বারা প্রকৃতিকে ভৃত্য বানাতে এবং সমগ্র পৃথিবীর বৃষ্টিকে নিজে নিয়ন্ত্রণ করতে। হতে চেয়েছিলেন আকাশের দেবতা ইন্দ্র। তবে এভাবে সমস্ত দেশের মেঘ চুরি করে তা নিজের ইচ্ছে মতো ব্যবহার করলে প্রকৃতির বিপর্যয় অনিবার্য। এর ফলে কোথাও দেখা যেতে পারে অনাবৃষ্টি, কোথাও খরা। তাই বলা যায় বিজ্ঞানের অমিত অমিত বল অযোগ্য লোকের হাতে পড়লে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। নেক্সট প্রশ্ন, পুরন্দর চৌধুরীর চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের প্রধান চরিত্র বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। আলোচ্য গল্পে তার চরিত্রে যে দিকগুলি ফুটে ওঠে তা হলো খ্যাতনামা বিজ্ঞানী। বৃষ্টিবিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে পুরন্দর চৌধুরীর খ্যাতি। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। অহংবোধ, পুরন্দর চৌধুরী নিজের দক্ষতা নিয়ে গর্বিত ছিলেন। অসীমাকে তাই তিনি জানিয়েছেন, আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সবসময় মৌলিক। প্রতিশোধ পরায়ণ, বিজ্ঞানী কার্পভ তাকে মেঘচোর বলায় পুরন্দর আলাস্কার লেক শ্রেভারের বরফ শুকিয়ে মেঘ সৃষ্টি করে তা কার্পভের দেশে পাঠিয়ে প্রতিশোধ নিতে চায়। তা তার প্রতিশোধ পরায়ণ মানসিকতাকে স্পষ্ট করে। প্রকৃতির প্রতি অবহেলা, পুরন্দর চৌধুরী প্রকৃতিকে ভালোবাসে না, সে প্রকৃতিকে হাতের মুঠোয় রাখতে চায়, হতে চায় আকাশের দেবতা ইন্দ্র। পরিশেষে বলা যায় পুরন্দর চৌধুরী খ্যাতনামা বিজ্ঞানী হলেও তার ক্ষমতাকে তিনি সঠিক পথে চালনা করেননি। এদিক থেকে তার চরিত্রের নৈতিক দৃঢ়তা কম, তা স্পষ্টতই বলা চলে। নেক্সট প্রশ্ন, গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের এক উল্লেখযোগ্য চরিত্র অসীমা। আলোচ্য গল্পে অসীমা চরিত্রের যে দিকগুলি ফুটে উঠেছে তা হলো জ্ঞানী। আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন। ইতিহাসের বাইরে ভূগোলে ও কম্পিউটারের তার দক্ষতা ছিল রহস্যময়ী। অসীমা প্রথমে নিজের পরিচয় দিয়েছিল পুরন্দর চৌধুরী ভাইয়ের মেয়ে হিসেবে, যদিও তিনি ছিলেন কার্পভের মেয়ে। তার আসল উদ্দেশ্য চরিতার্থ করতে এই রহস্যময়তা। যুক্তিবাদী, অসীমা ছিলেন যুক্তিবাদী, তাই নানাভাবে যুক্তি দিয়ে তিনি পুরন্দর চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছেন লেক শ্রেভারের জল শুকিয়ে মেঘ তৈরি করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। নীতিবোধ, অসীমার নৈতিকতা বোধই তাকে পুরন্দরের অনৈতিক কাজকে বাধা প্রদানে উদ্বুদ্ধ করেছে। নেক্সট প্রশ্ন, এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছেন। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিশদে জানাও। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পরস্পর বিপরীত ধর্মী দুটি চরিত্র পুরন্দর চৌধুরী ও অসীমা। পুরন্দর একজন খ্যাতনামা বিজ্ঞানী যিনি নিজের সৃষ্টি নিয়ে গর্বিত। এক দেশের মেঘ অন্য দেশে উড়িয়ে নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন।
তবে নিজের এই বৈজ্ঞানিক ক্ষমতা তিনি সঠিক পথে চালনা না করে এই ক্ষমতার দ্বারা হতে চেয়েছেন আকাশের দেবতা ইন্দ্র। সারা পৃথিবী বৃষ্টিপাতকে করতে চেয়েছেন নিজের হাতের মুঠোয়। নৈতিকতা বোধকে বিসর্জন দিয়ে বিজ্ঞানের আশীর্বাদকে পাশে রেখে পুরন্দর চৌধুরী তাই যেন বিজ্ঞানের অভিশাপের প্রতিনিধিত্ব করেছেন। অপরদিকে অসীমা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী, তবে ভূগোল ও কম্পিউটারেও তার খুব জ্ঞান। অসীমা পুরন্দর চৌধুরীকে প্রকৃতির বিরুদ্ধ আচরণ করতে বাধা দিয়েছে, রক্ষা করেছে প্রকৃতির ভারসাম্য, অর্থাৎ অসীমা হয়ে উঠেছে শুভবুদ্ধির বা বিজ্ঞানের আশীর্বাদের প্রতিনিধি। তাই আমি অসীমাকে সমর্থন করি। নেক্সট প্রশ্ন, গল্পটিতে যতগুলি স্থান নাম আছে তার প্রতিটি তালিকা মানে প্রত্যেকটি স্থান সম্বন্ধে সংক্ষেপে লেখো। গল্পটিতে যে স্থানগুলির নাম রয়েছে তা হলো সাহারা মরুভূমি, সাইবেরিয়া, আমেরিকা, আলাস্কা, বোস্টন প্রভৃতি। সাহারা মরুভূমি। সাহারা বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি। এই মরুভূমির অধিকাংশ অধিবাসী যাযাবর। সাইবেরিয়া উত্তর এশিয়ার উরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সাইবেরিয়ার বিস্তৃতি। এই অঞ্চলের বেশিরভাগ জায়গা বরফে ঢাকা। আমেরিকা। আমেরিকা পৃথিবীর একটি শক্তিশালী দেশ। এর একদিকে প্রশান্ত মহাসাগর ও অন্যদিকে আটলান্টিক মহাসাগর। আলাস্কা। আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1959 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। আলিয়েস্কা ভাষা হতে আলাস্কা শব্দটি নেয়া, যার অর্থ বিশাল বা মহান দেশ বা ভূখণ্ড। বোস্টন। বোস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর এবং রাজ্যটির রাজধানী শহর। মূল বোস্টন শহরটির আয়তন 48 বর্গমাইল এবং এখানে প্রায় 6,73,000 লোকের বাস। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে নিউ ইংল্যান্ড অঞ্চলের বৃহত্তম শহর।